হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের আজকে ক্র্যাকার সিরিজের ক্লাস 22 ম্যাথমেটিক্সের ক্লাস 22 এর ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা থেকে 20% কম এবং 25% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার তুলনায় কত শতাংশ কম। তাহলে নাম্বার কতগুলো আছে? নাম্বার আছে টোটাল তিনখানা, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। এইখানে আছে ফার্স্ট নাম্বার, দেন সেকেন্ড নাম্বার, আর এটা আছে থার্ড নাম্বার। ঠিক আছে, প্রথম যে দুটো নাম্বার আছে তার তুলনা আছে তৃতীয়টার সাথে, তাহলে তৃতীয়টা থেকে প্রথমটা 20% কম আর দ্বিতীয়টা 25% কম। তাহলে তৃতীয় সংখ্যাটাকে যদি আমি 100 ধরি, প্রথমটা কত কম? প্রথমটা বলেছে 20% কম, তাহলে এটা হবে কত? 80। আর দ্বিতীয়টা কত কম বলেছে? 25% কম, তাহলে দ্বিতীয়টা হবে কত? 75, 75। তাহলে এই হচ্ছে তোমার তিনটে নাম্বারের রেশিও। এবারে জানতে চাইছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার তুলনায় কত শতাংশ কম। এই দ্বিতীয় নাম্বারটা প্রথম নাম্বারের তুলনায় কত শতাংশ কম? তো প্রথম নাম্বারটা তো 80, কম কত? কম হচ্ছে, দেখো দ্বিতীয় নাম্বারটা 75, প্রথম নাম্বারটা 80, তাহলে কম কত? 5 ইউনিট কম। কার তুলনায়? প্রথমটার তুলনায়। যার সাথে তুলনা সে নিচে থাকে। পার্সেন্ট করবার জন্য 100% দিয়ে গুণ, 0 0 0 0 কেন করছি? 5 16 80। ঠিক আছে, 5 16 80, এটাকেই কাটাকুটি করে দিই। এটা 5 16 80, 1/16 মানে 6.25%। তোমরা ভাগ করলে করতে পারো, এটা অপশন বি তোমার হবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। বলেছে এক ব্যক্তি টাকায় 8টি করে লেবু ক্রয় করে টাকায় 5টি দরে বিক্রি করে, ওই ব্যক্তির শতকরা কত টাকা লাভ হয়? সোজা অঙ্ক। টাকায় কটা করে কিনেছে? টাকায় 8টা করে কিনেছে, কিনে বিক্রি করছে টাকায় কত? 5টা করে। তাহলে কোয়ান্টিটি রেশিও আর প্রাইস রেশিও তোমরা জানো উল্টা উল্টি চলে। এবারে কোয়ান্টিটি রেশিও কি দেওয়া আছে? কোয়ান্টিটি রেশিও দেওয়া আছে 8:5। টাকায় কিনেছে কটা করে? 5টা, তার মানে এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি। ঠিক আছে, কোয়ান্টিটি রেশিও। এবারে বিক্রি করছে কিরকম ভাবে? বিক্রি করছে টাকায় 8টা করে কিনে টাকায় 5টা করে বিক্রি করছে, এইটা এসপি, সেলিং প্রাইস, সেলিং। ঠিক আছে, আচ্ছা প্রাইস রেশিও কি হবে? প্রাইস রেশিও হয়ে যাবে আমার 5:8। তোমরা সবসময় জানো এটা কোয়ান্টিটি রেশিও, যদি না জেনে থাকো তাহলে জেনে নাও। প্রাইস রেশিও আর কোয়ান্টিটি রেশিও সবসময় উল্টা উল্টি চলে, বোঝা গেছে? কোয়ান্টিটি আর প্রাইস কি হয়? উল্টা উল্টি চলে। আমার দরকার প্রাইসের রেশিও, সিপি আর এসপি রেশিও, সেই কারণে আমি 5:8 করে দিলাম। তাহলে 5-এর জিনিস 8-এ বিক্রি করলে কত ইউনিটের লাভ হচ্ছে? 3 ইউনিটের লাভ হচ্ছে। কার উপরে? 5-এর উপরে। পার্সেন্ট করবার জন্য 100% গুণ, 3/5 মানে তো 60%। এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কি বলেছে? এ এবং বি এর আয়ের অনুপাত 5:7 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:5। যদি তারা প্রত্যেককে 800 টাকা করে সঞ্চয় করে তাহলে বি এর আয়ের পরিমাণ কত? দুজনেই যদি একই পরিমাণ টাকা করে সঞ্চয় করে তাহলে অঙ্কে আমাদের কোনো ঝামেলাই নেই। এ আর বি আছে, এ আর বি। ঠিক আছে, এদের আয়ের অনুপাত কি বলেছে? এদের আয়ের অনুপাত দেওয়া আছে 5:7। এই যে আয়ের অনুপাত দেওয়া আছে 5:7, আর এদের ব্যয়ের যেটা অনুপাত দেওয়া আছে সেটা অনুপাত দেওয়া আছে কত? 3:5। এদের সঞ্চয় যেটা বলা আছে সেটা বলা আছে, সঞ্চয় যেটা বলা আছে সেটা এও 800 টাকা করছে, বি সেও 800 টাকা করে সঞ্চয় করেছে। এবারে বলেছে তাহলে বি এর আয়ের পরিমাণ কত? তোমরা একটা জিনিস এখানে দেখবে যে রেশিও সব ডিফারেন্স গুলো সমান সমান আছে কিনা। আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা সঞ্চয় পাবো আয় 5 ইউনিট, এর আয় 5 ইউনিট, এর ব্যয় কত? 3 ইউনিট। তাহলে এখানে ডিফারেন্স কত? 2 ইউনিটের। 2 ইউনিট মানে কি? 2 ইউনিট মানে হচ্ছে সঞ্চয়। এখানে বি এর 7 ইউনিট আছে আর ব্যয় কত আছে? 5 ইউনিট। এখানেও ডিফারেন্স 2 ইউনিট। তার মানে দু জায়গাতেই ডিফারেন্স 2 ইউনিট 2 ইউনিট করে আছে, মানে আমাদের ব্যালেন্স তো করে দেওয়া আছে। এই 2 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 800। 2 ইউনিট যেটা আমরা বলছি সেটার ভ্যালু দেওয়া আছে 800 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 400 টাকা। জানতে চাইছে বি এর আয়ের পরিমাণ কত? বি এর আয়ের পরিমাণ 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু হবে 4 7 28, 2800 টাকা। ঠিক আছে, এই যে অপশন তোমার অপশন হচ্ছে ডি। নেক্সট চারের অঙ্কটা আছে 40% ডিভাইডেড বাই 40% ডিভাইডেড বাই 40% ডিভাইডেড বাই 40%, এর ভ্যালু কত? আচ্ছা, তোমরা ডান দিক থেকে যদি ভাগ করতে করতে আসো তোমাদের আনসার অনেকের 1 বেরোবে, বাট 1 কিন্তু কারেক্ট আনসার নয়। তোমরা ভি বডমাস রুল এর আগে আমি আলোচনা করেছিলাম। ভি বডমাস রুলে কিন্তু যখনই সবকটা এখানে এখানে ডিভিশন ছাড়া আর অন্য কিছু নেই, ডিভিশনের চেইন আছে। ডিভিশনের চেইন যদি থাকে
তাহলে আমাকে মাথায় এটা রাখতে হবে যে আমাকে কিন্তু বাঁ দিক থেকে যেতে হবে। তাহলে বাঁ দিক থেকে ডিভিশন যদি আমি করতে চাই, একবার একটা এক্সাম্পল একটুখানি দেখে নাও। ধরো এইরকম আছে, লেটস সে x is to y, x divided by y divided by z আছে। x divided by y divided by z কথাটার মানে তোমরা এটাকে একবারে লিখতে পারো x by y into z, বা যদি এখানে x y z আর একটা p যদি থাকে তাহলে একবারে p লিখতে পারো। কিরকম ভাবে স্যার, কিরকম ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। সিম্পলি x is to y is to মানে is to না, x divided by y divided by z এইটা আগে বোঝো। x divided by y divided by z এটার মানে কি, এটার মানে x by y by z কিনা, আশা করি এটা বুঝতে পারছো। x by y by z, ঠিক আছে। এই জিনিসটাকে কি এইভাবে লেখা যায়? যদি আমি উল্টে দিই তাহলে x by y into 1 by z আসবে এখানে, into 1 by z, z এর তলায় কিছু নাই মানে 1 আছে, তাহলে এটা মানে x divided by y into z না, এটার মানে তো তাই। তো সেটাই তো আমি বললাম। আর একটা যদি কিছু থাকে তাহলে সবগুলো যতগুলো ডিভিশন আসবে ডিভিশন গুলো সব নিচে চলে আসতে থাকবে। এবার এটা খেয়াল করে দেখো 40% আছে সবগুলো, ঠিক আছে। তাহলে 40% যদি সবগুলো থাকে 40% কে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে নেবো। 40% এর ভ্যালু তোমরা জানো 2/5 হয়, 20% এর ভ্যালু 1/5, তাহলে 2/5 40% ভ্যালু। তার মানে এটা আছে 2/5 ডিভাইডেড বাই 2/5 ডিভাইডেড বাই 2/5 ডিভাইডেড বাই 2/5। তার মানে এই চেইন সিস্টেমের মধ্যে ডিভিশনের মধ্যে যতগুলো আছে প্রথমটাকে ফিক্সড রেখে বাকি সবগুলোকে নিচে গুণ আকারে লিখে দেবো। তাহলে 2/5 ডিভাইডেড বাই এটা 2/5 ইন্টু 2/5 ইন্টু 2/5 এটাই হবে, ইকুয়ালস টু যদি আমি করি তাহলে 2/5 থাকলো, বাকি সবগুলো ওপরে উল্টাতে শুরু করে দেবে 5/2 5/2 5/2। তার মানে এটাকে যদি তোমরা একবারে লিখতে 40% মানে 2/5, এটাকে 2/5 লিখে সবগুলোকে যদি একবারে তোমরা 5/2 5/2 আর 5/2 লিখে দিতে তাহলে কোনো ভুল কিছু ছিল না, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা এবারে দেখো, তাহলে এইটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে 2 আর 2 যাচ্ছে, 5 আর 5 চলে যাচ্ছে, ওপরে কত থাকছে 25, 25/4। এবার 25/4 তো অপশনে নাই, অপশনে কি আছে 1, 1 তো আনসার হচ্ছে না, 300% 400% 625%। এটাকে পার্সেন্টেজে আমরা কনভার্ট করব, তার জন্য 100% দিয়ে গুণ করব। 4 25 100, 25 25 625, মানে অপশন ডি 625 তোমাদের পার্সেন্টেজ আনসার। আরেকবার জিনিসটাকে আমি ভালো মতন করে বোঝাই, আমি জানি অনেকের এটা নিয়ে কনফিউশন হবে, অনেকে আমাকে কমেন্ট সেকশনের মধ্যে লিখবে স্যার আপনার কোথাও একটা ভুল হয়েছে 1 হবে। ভাই শুধু ডিভিশনের চেন আছে এখানে 40%, খেয়াল করে দেখবে এখানে 40% ডিভাইডেড বাই 40% ডিভাইডেড বাই 40% ডিভাইডেড বাই 40% আছে, শুধু ডিভিশনের চেন আছে। আমার যদি এরকম থাকতো x ডিভাইডেড বাই y ডিভাইডেড বাই z, এটাই তো আছে। এটার মানে কি, এটার মানে x বাই y বাই z কিনা, x বাই y ডিভাইডেড বাই z এটা, এটাকে আমরা এরকম লিখতে পারি x বাই y ইন্টু 1 বাই z, কারণ z এর তলায় কেউ নয় মানে কে আছে 1 আছে। এটা যখন ওপরে চলে যাবে মাল্টিপ্লাই আকারে তখন এটা 1 বাই z হয়ে যাবে, অর্থাৎ এটার ভ্যালু কত দাঁড়াবে x ডিভাইডেড বাই y ইন্টু z। তাহলে যতগুলো এখানে চেইন সিস্টেমে আমার যদি আবার একটা পি থাকে বা কিউ থাকে তাহলে আরেকটা তলায় পি চলে আসবে, মানে আলটিমেটলি যতগুলো ডিভিশন আকারে আছে প্রথমটাকে ফিক্সড রেখে বাকি সবগুলোকে তুমি নিচে গুণ আকারে লিখে দাও, ব্যাস চোখ বন্ধ করে, আর কিছু করার এখানে নেই আমার। সেটাই যদি আমরা করি তাহলে যেটা ভ্যালু বেরোচ্ছে সেটা বেরোচ্ছে 625%, অলরেডি আমি ক্যালকুলেশন করে বলেছি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট 5 নম্বর বলেছে স্থির জলে নৌকার গতি 30 কিলোমিটার প্রতি ঘন্টা, একটি নৌকা 60 কিলোমিটার পথ অতিক্রম করে প্রাথমিক অবস্থানে ফিরে আসতে মোট 4.5 ঘন্টা সময় নেয়, স্রোতের গতি বের করুন। আচ্ছা 60 কিলোমিটার পথ অতিক্রম করে আবার প্রাথমিক অবস্থানে ফিরে আসা মানে কি, 60 কিলোমিটার গেছে 60 কিলোমিটার এসছে। আমি আগের দিনও বলেছিলাম যে নৌকা যদি জলের মধ্যে নামে, এই একটা নৌকা আছে, সেই নৌকা যদি জলের মধ্যে নামে হয় সে জল তাকে ঠেলবে না হলে জল তাকে বাধা দেবে, মানে স্রোত তাকে ঠেলবে না হলে স্রোত তাকে বাধা দেবে। স্রোত ঠেলার ঘটনাটাকে আমরা বলি স্রোতের অনুকূলে, ইংরেজিতে বলি ডাউনস্ট্রিমে, আর স্রোত বাধা দেওয়ার ঘটনাটাকে আমরা বাংলায় বলি স্রোতের প্রতিকূলে বা স্রোতের বিপরীতে, আর ইংরেজিতে বলি আপস্ট্রিম, ঠিক আছে। এবারে এখানে কি হয়েছে 60 কিলোমিটার পথ অতিক্রম করে আবার প্রাথমিক অবস্থানে যদি ফিরে আসে, যাওয়ার সময় যদি ডাউন স্ট্রিমে যায় তাহলে আসার সময় নৌকাটা আপস্ট্রিমে আসবে,
কারণ নদী তো একদিক দিয়েই তো বয়ে যাচ্ছে না, নদীর তো একটাই দিক আছে, এরকম তো নয় যে নৌকা যাওয়ার সময় ওইদিকে নদী বইছিল, যেদিকে যাচ্ছে নৌকা আসার সময় ওর ডাইরেকশন চেঞ্জ করে এখন নৌকার জন্য এই দিক বইতে শুরু করে দেবে, এরকম তো হবে না। তাই 60 কিলোমিটার যদি ডাউন স্ট্রিমে যায় তাহলে আসার সময় 60 কিলোমিটার আপস্ট্রিমে এসছে, 60 কিলোমিটার ডাউন স্ট্রিমে যেতে নৌকার সময় কত লাগবে, ডিস্টেন্স আপন স্পিড ভিভি প্লাস ভিসি, আর 60 কিলোমিটার আসতে সময় কত লাগবে, ভিভি মাইনাস ভিসি। ভিভি কি জিনিস স্যার, ভিভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য বোট আর ভেলোসিটি অফ দ্য কারেন্ট, যারা কন্টিনিউয়াসলি করছো তারা জানো অলরেডি এই ব্যাপারগুলো, ঠিক আছে, এর আগে আলোচনা হয়েছে। টোটাল সময় কত লাগছে, 4.5 ঘন্টা, টোটাল সময় লাগছে 4.5 ঘন্টা। এর মধ্যে ভিভির ভ্যালু দেওয়া আছে, ভিভির ভ্যালু দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে ভিভির জায়গায় যদি আমি 30 কিলোমিটার পার আওয়ার বসিয়ে দিই এইখানটাতে, 30 কিলোমিটার এখানে বসালাম, এখানে 30 বসালাম, আমি ভিসির মান এমন করে বসাবো যাতে এই পার্ট আর এই পার্ট কেটে কুটে 4.5 আসে, ঠিক আছে। 5 আমার মনে হচ্ছে না হবে, 5 বসালে এখানে 35 এখানেও 25, তার মানে দুটোই পয়েন্টের ক্যালকুলেশন আসবে, 5 আমি বসাচ্ছি না, 10 একবার বসিয়ে দেখি। 10 যদি এখানে বসে তাহলে এটা 40, 4 15 60 1.5 আসবে, আর এটা 20 3 20 60 4.5, হ্যাঁ 10 স্যাটিসফাই করছে। 10 একবার বসিয়ে ক্যালকুলেশনটা করে দেখাচ্ছে, 60 ডিভাইডেড বাই কত চলে আসবে, 30 প্লাস 10 মানে 40, প্লাস 60 ডিভাইডেড বাই কত চলে আসবে এখানে 20। এবারে 0 0 কাটা 4 1.5 6 হয় 1.5, আর এটা 3 20 60, তাহলে 3 প্লাস 1.5 মানে 4.5, এটা তোমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। সুতরাং অপশন বি 10 কিলোমিটার পার আওয়ার এটাই হচ্ছে তোমার স্রোতের গতি, মানে ভিসি বেরোলো 10 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট বলেছে একটি পরীক্ষায় মোট 150টি প্রশ্ন আছে, প্রথম বিভাগে 75টি প্রশ্নের মধ্যে একজন শিক্ষার্থী 64% নম্বর পেয়েছে, তাহলে দ্বিতীয় বিভাগে তাকে কত শতাংশ স্কোর করতে হবে যাতে সে সামগ্রিকভাবে 70% নম্বর পায়। আমরা ছেলেবেলায় এরকম প্রচুর হিসাব করতাম যে হাফ ইয়ারলিতে আমার টার্গেট ছিল 80%, কোনোভাবে 75% হয়ে গেল, তাহলে ফাইনালে গিয়ে সেটা মেকআপ করব। ওই একই রকমের গল্প। মোট প্রশ্ন কত আছে, মোট যে প্রশ্ন আছে সেই প্রশ্ন আছে 150। প্রথম বিভাগে যদি ভাই 75টা থাকে প্রশ্ন, তাহলে দ্বিতীয় বিভাগেও তো তোমার 75টাই প্রশ্ন আছে। আশা করি এটুকু বোঝা গেছে। প্রথম বিভাগে যদি 75টা প্রশ্ন থাকে তাহলে দ্বিতীয় বিভাগেও 75টা প্রশ্ন আছে। রেশিও যদি আমি করি এই দুটোর 75:75 মানে কত, 1:1। আমি যেটা 75 আর 75টা করে প্রশ্ন ছিল সেটাকে আমি এখন 1:1 ভাবছি, মানে ওই প্রথম বিভাগেও যদি একটা প্রশ্ন থাকে তাহলে দ্বিতীয় বিভাগেও কতগুলো প্রশ্ন আছে, একটাই প্রশ্ন আছে। এইবারে প্রথম বিভাগে স্টুডেন্টটা কত পেয়েছে, প্রথম বিভাগে পেয়েছে এ 64%, টার্গেট কত ছিল, টার্গেট ছিল 70%, তাহলে টার্গেটের থেকে শর্টেজ কতটা আছে, টার্গেট থেকে শর্টেজ আছে 6% শর্টেজ, ঠিক আছে, 6%-এর শর্টেজ এতটা আছে। এইবারে যদি তোমার সামগ্রিকভাবে মানে সব মিলিয়ে প্রথম পেপার আর দ্বিতীয় পেপার, মানে প্রথম বিভাগ আর দ্বিতীয় বিভাগ, এই সব মিলিয়ে টার্গেট কত, টার্গেট তোমার ছিল 70%, তাহলে 70% যদি টার্গেট হয় তাহলে 70% তোমার এখানেও আনতে হবে, 70% এখানেও আনতে হতো, 70% এখানে আনতে হতো। এখানে শর্টেজ কত আছে, 6%-এর 6%-এর শর্টেজ কতজন করেছে, একজনই করেছে, তার মানে মোটের উপরে শর্টেজ 6%-এরই চলছে। তাহলে এখানে দ্বিতীয় বিভাগে 70% তো আনতে হবেই, প্লাস 6%-এর যে শর্টেজটা ছিল সেটাও এখন মেকআপ করতে হবে। মেকআপ করার জন্য এখানে একজনই আছে, মানে 76% তোমাকে দ্বিতীয় বিভাগে স্কোর করতে হবে, তবেই গিয়ে তুমি ওভারঅল 70% পাবে। আশা করি বোঝা গেছে। যদি এই টাইপের আরো অঙ্ক দরকার হয়, আরো ক্ল্যারিটি তোমরা নিতে চাও, তাহলে আমার পার্সেন্টেজের সিরিজ আপলোড করা আছে, পুরো একদম সিজিএল লেভেলের করানো আছে অঙ্ক, সেই অঙ্কগুলো তোমরা গিয়ে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে সব, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে দুটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটি যথাক্রমে 10 সেকেন্ড এবং 18 সেকেন্ডে অতিক্রম করে, যদি তারা একে অপরের বিপরীত দিক থেকে আসে তবে তারা 15 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে, তাদের গতির অনুপাত কত। গতির অনুপাত মানে V1:V2 এর রেশিও চাইছে, V1:V2 এর রেশিও চাইছে। খেয়াল করে দেখো এখানে ট্রেন কটা আছে, ট্রেন আছে দুটো, তাহলে দুটো ট্রেনের লেন্থ আলাদা হবে, দুটো ট্রেনের স্পিডও আলাদা হবে, এটা মাথায় রাখতে হবে। দুটো ট্রেনের লেন্থ আলাদা হবে, দুটো ট্রেনের স্পিড আলাদা হবে। যদি কিছু
সেম বলে দেয় তবেই আমরা সেমটা ধরতে পারি, আদারওয়াইজ সেম নয়। তাহলে প্রথম ট্রেনের যদি আমি এখন লেন্থ L1 ধরি, তাহলে প্রথম ট্রেনের স্পিডটাকে আমি ধরছি V1। দ্বিতীয় ট্রেনের লেন্থ L2 হলে দ্বিতীয় ট্রেনের স্পিড V2 ধরছি। এবারে বলেছে প্রথম ট্রেন একটা বৈদ্যুতিক খুঁটি যথাক্রমে 10 সেকেন্ড আর দ্বিতীয় ট্রেন 18 সেকেন্ডে অতিক্রম করে। তো বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করা মানে কি? নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করা। এবারে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কি আছে? L1, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড কি আছে? V1। কত টাইমে বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করছে? 10 সেকেন্ড। এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে গল্প কি আছে? দ্বিতীয় ট্রেনের লেন্থ হচ্ছে L2, এর স্পিড কত? V2, কত সেকেন্ডে অতিক্রম করছে? 18 সেকেন্ডে। এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। L1 equals to V1 into 10, L2 equals to V2 into 18। আশা করি বোঝা গেছে। বলেছে যদি তারা একে অপরের বিপরীত দিক থেকে আসে তবে তারা 15 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে, তাদের গতির অনুপাত কত? আচ্ছা, একে অপরকে যদি অতিক্রম করতে চায় তাহলে কি হবে? L1 প্লাস L2 এটা হবে, ঠিক আছে। একে অপরকে অতিক্রম করছে, বিপরীত দিকে স্পিড কি হয়ে যাবে? প্লাস V1 প্লাস V2 ইন্টু টাইম কত? 15 সেকেন্ড। এটা বলা আছে আমাকে কিসের অনুপাত বার করতে হবে? গতির অনুপাত, মানে V1:V2 বার করতে হবে। এখন V1:V2 যদি বার করতে হয় তাহলে বাকিগুলো যেগুলো আছে L1 L2 এগুলোকে আমাকে সরাতে হবে। তাহলে L1 এর জায়গায় আমি কি লিখবো? V1 into 10, আর L2 এর জায়গায় কি লিখবো? V2 into 18। তার মানে L1 এর জায়গায় আমি এখন সিম্পলি লিখছি 10 V1 প্লাস 18 V2 ইকুয়ালস টু একবারে গুণ করে লিখে দিই 15 V1 প্লাস 15 V2। এবারে V1 কে একদিকে করব, V1 কে যদি এ পাশে নিয়ে যাই তাহলে 5 V1, আর V2 কে যদি আমি এ পাশে নিয়ে চলে আসি তাহলে এখানে কত আসবে? 3 V2। অর্থাৎ 5 V1 ইকুয়ালস টু কি দাঁড়ালো? 3 V2। এখান থেকে V1:V2 যদি আমি লিখি তাহলে কত আসবে? V1:V2 মানে 3:5। 3:5 এই হচ্ছে তোমার রেশিও, ঠিক আছে, বোঝা যাচ্ছে? 3:5, অপশন বি এই হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। চলো নেক্সট দেখো। 9 নম্বর কি বলেছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 20 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে তাদের দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত? দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য মানে L1 মাইনাস L2 চাইছে। L1 কেন? L মাইনাস বি চাইছে। দৈর্ঘ্য আর প্রস্থ L মাইনাস বি, এইটা কত? এইটা চাইছে। কি কি ডেটা দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে 20 সেন্টিমিটার। পরিসীমা মানে 2 ইন্টু L প্লাস বি, তার মানে L প্লাস বি এর ভ্যালু আমি ডিরেক্ট লিখতে পারি 10, এটা দেওয়া আছে। আর এদের দৈর্ঘ্য প্রস্থের গুণফল মানে ক্ষেত্রফল দেওয়া আছে L ইন্টু বি, সেটা দেওয়া আছে কত? 24, এটা দেওয়া আছে 2 নম্বর। বলেছে তার দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কি? দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য বার করার জন্য এখন আমি 1 নম্বর ইকুয়েশনটার উপরে কাজ করব। L প্লাস বি ইকুয়ালস টু কত দেওয়া আছে? 10। বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে L প্লাস বি এর স্কোয়ার ইকুয়ালস টু কত দাঁড়াবে? 100। কেন স্কোয়ার করলাম? A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে A মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4AB। সেটাই আমি এখন করব। A মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু L ইন্টু বি ইকুয়ালস টু কত? 100। L মাইনাস বি এর ভ্যালু আমাকে বার করতে হবে। L মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এল বি, 4 24 96, 4 24 96 একবারে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। 100 মাইনাস 96 মানে কত? 4। তাহলে L মাইনাস বি এর ভ্যালু কত? 2। L মাইনাস বি এর ভ্যালু 2 সেন্টিমিটার, অপশন এ। দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 2 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে 9 নম্বরের অঙ্কটা একদম আগের মতন অঙ্ক। 720 ডিভাইডেড বাই 360, 720 ডিভাইডেড বাই 360 ডিভাইডেড বাই 120 ডিভাইডেড বাই 30 ইন্টু 18। তাহলে ওই আগের মতনই চেন সিস্টেমে 720 তলায় সবগুলোকে লিখে দেবো, যেটা ইন্টু আছে সেটা উপরে পাঠাবো। 720 ডিভাইডেড বাই যতগুলো আছে ডিভিশনের মধ্যে একবারে লিখে দেবো কত? 360 ইন্টু 120 ইন্টু 30। 18 গুণ আকারে আছে, দেখবে 18 কিন্তু ডিভিশন নাই, তাহলে 18 গুণ আকারে থাকলে 18 কে পাঠাবো ওপরে। এটার ভ্যালু বার করতে হবে। 360 আর 720 2 দিয়ে কাটা চলে যাচ্ছে, ঠিক আছে। 2 দিয়ে 120 কে কাটলে এখানে 60, 6 10 60, 6 3 6 18, 3 10 30। তাহলে 1 বাই কত? 1 বাই 100। তাহলে পয়েন্টের পরে 2 ঘর আসবে, পয়েন্টের পরে 2 ঘর মানে 0.01। এটা হবে তোমার কারেক্ট আনসার, অপশন সি 0.01। পয়েন্টের পরে 2 ঘর থাকতে হবে, ঠিক আছে। লাস্ট অঙ্ক দেখো কি আছে।
লাস্ট অঙ্ক বলেছে এ এবং বি একটি ব্যবসা আরম্ভ করলো। এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি তার মূলধন 6 মাসের জন্য বিনিয়োগ করলো। বছর শেষে মোট 69 টাকা লাভ হলে এবং বি 46 টাকা লাভ পেলে বি এর মূলধন কত টাকা ছিল? কার কার ডেটা আছে পুরোটা সেটা আমরা আগে লিখবো। তোমরা জানো প্রফিট কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়, ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফলের উপরে। এ ইনভেস্ট করেছে, বি ইনভেস্ট করেছে, তাই এরাই দুজন রেশিওতে থাকবে। ইনভেস্টমেন্টের রেশিও আমি দেখবো পরে। টাইমের রেশিও দেওয়া আছে, এ 9 মাসের জন্য আর বি কত মাসের জন্য, বি 6 মাসের জন্য। পুরো ডেটা আছে লিখলাম। প্রফিটের রেশিও বলা আছে, প্রফিট বলেছে টোটাল হয়েছে 69 টাকা, বি পেয়েছে 46 টাকা। তো টোটাল 69, বি যদি 46 টাকা পায় তাহলে এ বাকিটা মানে 23 টাকা পেয়েছে। বুঝতে পারছো? এখন এদের দুজনের যদি রেশিও করি তাহলে 1:2 এটা হচ্ছে তোমাদের রেশিও। এবারে প্রফিটকে টাইম দিয়ে ভাগ করলে ইনভেস্টমেন্টের রেশিও পাবো। প্রফিটকে টাইম দিয়ে ভাগ করছি, তাহলে এটা কত আসবে 1/9, আর এটা 2/6 মানে কত 1/3। ঠিক আছে, এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, এ আর বি এর ইনভেস্টমেন্টের রেশিও যদি আমি এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে 3:9, এখান থেকে কাটলে 1:, কত দাঁড়াবে 3। এবারে যেটা এর ইনভেস্টমেন্ট দেওয়া আছে সেটা কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 500 টাকা। এই দেখো এ 1 ইউনিটের ভ্যালু কত দিয়ে রেখেছে, 1 ইউনিটের ভ্যালু দিয়ে রেখেছে 500 টাকা। তাহলে এই 3 ইউনিটের ভ্যালু 3 × 500 মানে 1500 টাকা হবে। অর্থাৎ বি যেটা ইনভেস্ট করেছিল সেটা 1500 টাকা। দ্যাট ইজ অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই 10টা অঙ্ক আমাদের গেল। আচ্ছা, একটা কথা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি সত্যি কথা বলতে খুব মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি বহুদিন ধরে। প্রায় জুলাই বোধহয় জুনের লাস্ট উইক থেকে আমার একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি জেনারেলি আমি এগুলো কথা বলি না, স্টিল আমি শেয়ার করছি। তো যেরকম ভাবে ভিডিওটা দিতে চাইছিলাম রোজ, সেরকম ভাবে অনেক সময় দিতে পারছি না, মাঝে মাঝেই গ্যাপ হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা, আমি চেষ্টা করছি বেশি বেশি করে দেওয়ার, কাজটা ঠিক রাখার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে তোমরা অঙ্কগুলো কিন্তু ভিডিও পজ করে নিজের আগে করবে। অনেক সময় হয়তো আমার ভুল হয়ে গেল, ঠিক আছে, যেটা হয় আমার ফুল ফোকাস দরকার হয় যে কোনো জিনিসের মধ্যে ভালোভাবে করতে গেলে ফুল ফোকাস দরকার হয়। এই ফুল ফোকাসটা আমি দিতে পারছি না, মাথার মধ্যে বহু কিছু ঘুরছে একসাথে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই নিজে থেকে ক্যালকুলেশনটা করবে, ক্রস চেক কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।